হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে যাচ্ছি WBHS এর টেস্ট পেপারের পূর্ব মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট 10 নম্বর যে স্কুলটা আছে সেটা কিন্তু আজকে আমরা শুরু করছি। চলো, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক দেবে। লাইক কিন্তু খুব কম পড়ছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। ঠিক আছে, তো চলো প্রথমে কী বলছে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে যায় কতটা? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে RT। সমীকরণে পিভি এর মান কত? পিভি ইজ ইকুয়াল টু NRT হয়। তোমরা এখন ভাবছো এন কোথায় গেল, এনের মানে এখানে এক ধরা হয়েছে। তো পিভি ইজ ইকুয়াল টু RT সমীকরণে পিভি এসআই দিয়ে পিভির একক কী হবে তাহলে? পিভির একক কিন্তু জুল হবে। STBতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, মনে রাখবে এটা কিন্তু বইতে লেখা আছে স্পষ্ট। STBতে 1 লিটার হাইড্রোজেনের ভর হচ্ছে 0.089 গ্রাম। ঠিক আছে, 0.089 গ্রাম। কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? কোন সম্পর্ক থেকে এটা করবে? আমরা জানি যে আলফা ইজ ইকুয়াল টু কি, β/2 ইজ ইকুয়াল টু γ/3। সেখান থেকে আচ্ছা আলফা ইজ ইকুয়াল টু γ/3 যদি হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু γ/3, এখন আয়তনের সঙ্গে দৈর্ঘ্য বলেছে, তাহলে দেখো গামা ইজ ইকুয়াল টু 3 আলফা হবে না? গামা ইজ ইকুয়াল টু কত হবে? 3 আলফা। আলোর প্রতিসরণে, তারপরে কী বলেছে দেখো, আলোর প্রতিসরণে আপাতন কোণের মান কত? লেসনেলের সূত্র প্রযোজ্য হয় না, মনে রাখবে 0 ডিগ্রি হলে। তাই তো আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় অর্থাৎ লম্ব আপাতন বলি এটাকে আমরা। তাই তো উত্তল লেন্স কোনো বস্তুর সমান আকারের সদ্বিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব 2f এর সমান হয়। বস্তু দূরত্ব যখন 2f এর সমান হবে তখন কিন্তু একমাত্র সমান আকারের সদ্বিম্ব গঠন করা যাবে। জেনারেটরে ব্যবহৃত ব্রাশ কী ধরনের ব্রাশ? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। যে জেনারেটরে ব্যবহৃত ব্রাশ কী ধরনের ব্রাশ হয়? কার্বন দিয়ে তৈরি হয় কিন্তু। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক কিন্তু হচ্ছে হ্রাস পায়। অর্ধপরিবাহী রোধাঙ্ক কিন্তু হ্রাস পায়। 90 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটি নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হচ্ছে। বিটা কণা নির্গত হলে উৎপন্ন পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? 1 বেড়ে যাবে। 90টা হয়ে যাবে 91। ঠিক আছে, কারণ বিটা কী হয়? বিটা হচ্ছে উপরে 0 তলায় 1। ঠিক আছে, এখানে 1 বেড়ে যাবে, হয়ে যাবে 91। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোথায় আছে? আমরা যে 2 নম্বর শ্রেণীতে আছে। ঠিক আছে, আয়নীয় বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী কে? বিজ্ঞানী কোসেল। বিজ্ঞানী কোসেল কিন্তু প্রথম আয়নীয় বন্ধনের ধারণা দিয়েছিলেন। অ্যানোড মাঠে কোন ধাতুটি পাওয়া যায়? অ্যানোড মাঠে পাওয়া যায় হচ্ছে এখানে সোনা। ঠিক আছে, AG পাওয়া যায় না, AL পাওয়া যায় না, Na পাওয়া যায় না, AU পাওয়া যায়। অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে অনুঘটকের উদ্যোগ রূপে ব্যবহৃত হয় কোনটি? মনে রাখবে K2O আর Al2O3। ঠিক আছে, সক্রিয়তা সারিতে উপরের দিকে থাকা যে ধাতুগুলি নিষ্কাশনের পদ্ধতির নাম হচ্ছে শত বিজারণ পদ্ধতি। দেখে নাও কী বলছে, সক্রিয়তা সারির উপরের দিকে থাকা ধাতুগুলির নিষ্কাশন পদ্ধতি হচ্ছে শত বিজারণ পদ্ধতি। ঠিক আছে, আর ভিনিগারে যে কার্যকরী মূলক থাকে, ভিনিগারে কী থাকে? ভিনিগার হচ্ছে লাস্টে থাকে COOH অ্যাসিড। তো ভিনিগার তো এক প্রকার অ্যাসিড, অ্যাসিডে থাকে COOH। তাই তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বিভাগ খতে বলছে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? তোমরা আগে বহুবার লিখেছি, আগে বহু স্কুলে বহুবার কিন্তু করানো হয়েছে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। কী বলা হয়? মেসোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে কী বলেছে, নাইট্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সাহায্য করে। NO। ঠিক আছে, ধ্বংসে সহায়তা করে। এটি বায়োফুয়েলের নাম হচ্ছে ইথানল। কী নাম হবে? ইথানল। ইথানল। ঠিক আছে, ইথানল। ঠিক আছে, দেখে নাও লাস্টের উত্তরটা কী বলছে? লাস্টের উত্তরটা বলছে যে একটি বায়োফুয়েলের উদাহরণ দাও, ইথানল। ঠিক আছে, তারপরে কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? লিখে রাখো 0। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ হচ্ছে 0। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন শর্তে? মনে রাখবে যে নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায় মনে রাখবে এই উচ্চ উষ্ণতা অনেকে নিম্ন উষ্ণতা উচ্চচাপ বলে। এটা ভুলে যায় কেন বলো তো? এটা ভুলে যায় এই কারণে দেখো হর্ষ মিলে রাখবে যে উচ্চ উষ্ণতা, এটা মাথায় রাখলে দেখো অন্যটা নিম্ন হবে। ঠিক আছে, বলে দ্বিধাত পদের একটা ব্যবহার লেখো। উত্তর হবে থার্মোস্ট্যাট বা কলিং আছে ফায়ার অ্যালার্ম, এগুলোতে কিন্তু থার্মোস্ট্যাট লিখে রাখতে পারো। থার্মোস্ট্যাট উত্তর হবে গিয়ে থার্মোস্ট্যাট, শয়টা যা বলে আকারটা থার্মোস্ট্যাট। ঠিক আছে, তারপরে বলেছে কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাই তো 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়? মনে রাখবে এটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে অসীম। এটা সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কী হয়? অসীম হয়। এটি লেন্সের পিছনে আঙুলটাকে উল্টো দিক দিয়ে দেখলে আঙুলটি বড় দেখায়। এটা লেন্সটা কী প্রকৃতির? মনে রাখবে এটা উত্তল প্রকৃতির লেন্স, তাই কিন্তু বড় দেখাচ্ছে। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহী রোধ কিন্তু হ্রাস পায়।
উত্তর কী হবে? হ্রাস পায়। বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মনে রাখবে বৈদ্যুতিক মোটরে তুমি তড়িৎ শক্তি দিচ্ছ আর একটা কাজ হচ্ছে, তাহলে তড়িৎ শক্তি কনভার্টেড টু যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তড়িৎ শক্তি কনভার্টেড টু যান্ত্রিক শক্তি। যে কোন ধরনের আছে কণা নিঃসরণের ফলে তেজস্ক্রিয় পদার্থ নিউক্লিয়াসের ভর হ্রাস পায়? আলফা কণা নিঃসরণের ফলে কিন্তু তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ভর হ্রাস পায়, 4 করে হ্রাস পায় ভর। ঠিক আছে, যে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন আমি আগেই বলেছিলাম, যেখানে সূর্য থাকবে বা সৌর থাকবে সেখানে কিন্তু সংযোজন হবে। ঠিক আছে, আশা করি অবধি বোঝা গেল। তবে নিউক্লিয় সংযোজন। তারপরে কী বলে দেখো, হ্যালোজেন মৌল কোনগুলো? মনে রাখবে হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর মৌলগুলো হ্যালোজেন মৌল হয় 2.11.1। তারপরে কী বলেছে, প্রকৃতিতে হ্যালোজেন মৌল বললাম প্রকৃতি মুক্ত অবস্থায় পাওয়া যায় 2.11.2। ঠিক আছে, গোল্ড। ক্ষারীয় মৃত ধাতু কোনগুলো? 2 নম্বর শ্রেণীর আগেও ছিল এই কোশ্চেনটা, এই স্কুলেরই আগে প্রথম দিকেও করেছি এমসিকিউতে 2.11.3। ঠিক আছে, আর বলছে কার্বন বিয়োজন পদ্ধতিতে নিষ্কাশন করা হয় জিঙ্ককে 2.11.4। ঠিক আছে, বলছি ইথিলিন অণুতে কতগুলি সমযোজী বন্ধন আছে? মনে রাখবে ইথিলিন অণুতে সমযোজী বন্ধন আছে 6টি। কটি আছে? 6টি। Cu2+ আর H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোডের আধান মুক্তির প্রবণতা কার বেশি? মনে রাখবে Cu2+-এর। ঠিক আছে, বিবৃতিটি সত্য না মিথ্যা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তাই তো, এটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু, কার্বন বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় জানতাম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়, একবার দেখে নিই। এটা সত্য হবে, কিন্তু এটা হবে সত্য। রূপোর জিনিসের ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করবে? সোনার প্রলেপ দেবে, তাই পটাশিয়াম অরোসায়ানাইড হবে। উত্তর কী হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। সংকেতটা কিন্তু লিখে নেবে তোমরা, বইতেই আছে অরোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম অরোসায়ানাইড। নেজলার বিকরকের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়? মনে রাখবে NH3। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো PBS। ঠিক আছে, তোমার সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? H2S2O7। ঠিক আছে, বলছে প্রোপানন আর প্রোপানলের মধ্যে কী ধরনের ঘটনা সংখ্যা? দেখো লাস্টেরটা আলাদা, প্রোপানন আর প্রোপানল আলাদা কিন্তু এদের কার্যকরীমূলক। তাই এটা হচ্ছে কোন ধরনের গঠনগত সমবেত দেখা যাবে? কার্যকরীমূলক ঘটিত সমবায়তা দেখা যাবে। ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান কি? ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল। কী হবে? ইথাইল অ্যালকোহল ডিনেচার্ড স্পিরিটের মূল উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, ইথাইল অ্যালকোহল। নেক্সট কী বলেছে, বিকৃত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে মিথানের কী ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর হবে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে বিভাগ গ এর প্রশ্নগুলো কী বলছে দেখে নাও। বলছি স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী? প্রথম কোশ্চেন কী বলেছে? স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য কী? দেখে নাও, এই কোশ্চেনটা প্রতিদিনই লাগাতে হয়। তো স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য দেখে নাও, এই যে দেওয়া আছে এখানে, এই যে স্থিতিশীল উন্নয়নের উদ্দেশ্য বলছে, এখান থেকে লিখে স্থিতিশীল উন্নয়নের ধারণা এখান থেকে আমি আগের দিনে বলেছিলাম এই পর্যন্ত সংজ্ঞা, এবং এরপরে এর যে মূল 3টি লক্ষ্য, সেই লক্ষ্যগুলো যদি নামকরণটাও লিখে দাও তাহলেও হবে। যদি 2 নম্বর থাকে, যদি 3 নম্বর থাকে তাহলে 3 ব্যাখ্যা করতে হবে। আশা করি বোঝা গেল। এটা হচ্ছে তোমার স্থিতিশীল উন্নয়নের কিন্তু স্থিতিশীল উন্নয়নের এটাই কিন্তু উদ্দেশ্য। ঠিক আছে, তারপরে দেখো বলেছে 300 কেলভিন উষ্ণতায় এবং 760 এই যে চাপে কোনো গ্যাসের আয়তন কত হবে? দেখো এই অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, কেন বলো তো? কারণ এখানে যদি মূল সংখ্যা না বলে দেওয়া থাকে বা কোনো গ্যাসের নাম যদি না করে দেওয়া থাকে বা কত গ্রাম সেটাও যদি না বলে দেওয়া থাকে না, এই অঙ্কটা করা কিন্তু চাপ আছে। ঠিক আছে, তাই কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা কিন্তু রং অ্যান্সার। তোমার যদি জানোই উত্তর এর সঠিক কোশ্চেনগুলো যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তবে আবার একবার ট্রাই করবো। ঠিক আছে, তোমরা বলার পরে। তারপর আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে 2টি পার্থক্য লেখো। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে 2টি পার্থক্য দেখে নাও। এই হচ্ছে তোমাদের আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখান থেকে 4টে করে লেখা আছে, 4টে তোমরা পড়ে রাখবে। পরীক্ষায় গিয়ে দেখবো 3টেই মনে থাকবে তোমাদের, 4টেই মনে থাকবে না, একটা অলরেডি ভুলে যাবে। তোমরা 4টেই মুখস্থ করে যাবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখে নাও, এর উত্তরটা কী বলছে দেখে নাও। এই যে দেওয়া আছে যে প্রতিসরাঙ্কের মান 1 নম্বর সংশ্লিষ্ট মাধ্যম দুটির প্রকৃতির উপরে এবং 2 নম্বর বলছে আপতিত আলোর বর্ণের উপর নির্ভর করে।
বোঝা গেল যে প্রতিসংখ্যার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেনটা কী বলছে, নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে যে উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো। তো দেখে না উত্তরটা, উত্তল লেন্সের আলোক কেন্দ্র, এই যে আলোক কেন্দ্র আছে উত্তল লেন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু এই চিত্রটা আঁকবে এবং এখান থেকে এই পর্যন্ত কিন্তু তোমাদের সবটা লিখতে হবে। খাতাটা টুকে নাও অল্প করে আস্তে করে, ঠিক আছে, তুলে নাও খাতায়, ঠিক আছে। খাতায় তুলে নেওয়ার পরে কিন্তু এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা আমি আগের দিন একটা কোশ্চেনে বলেছিলাম, আজকেও বলছি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে আমাদের। নেক্সট কোশ্চেন বলছে 220 ভোল্ট এবং হচ্ছে 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বাতি দুটির মধ্যে রোধের অনুপাত কত হবে। দেখে নাও, বলছে আমরা জানি কি P = V² R, তাই তো। R = কত হবে, V²/P হবে, তাই তো। R = কী হবে, V²/P হবে। তো তবে এটা একটু ভুল লেখা হয়েছিল, P = V², আর এটা ভুল কিন্তু, এটা হবে P = V²/R হবে। আমি গুণ আর দিয়েছিলাম, বাই আর হবে। আমরা সেখান থেকে আটটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে P তলায় চলে আসবে, এটা আবার ঠিক করেছিলাম, ঠিক আছে। তাহলে V²/P হবে, তাই তো। এখানে আমি আর যদি আরনের মানটা বের করি প্রথম ক্ষেত্রে আমি যদি আরন ধরি, সেক্ষেত্রে 220 ভোল্ট আর 60 ওয়াট বলেছে, তাহলে V এর মান কত, 220, 220/60, এবং পরে যদি আমি R2 বের করি, R2 মানে কত, 110 করে বলছে, তাহলে 110 × 110/60 ওয়াট, ঠিক আছে। তাই যদি করি আমরা, তাহলে এখান থেকে তো কী হবে, R1/R2 যদি করি, তাহলে এই মানটা বাই এই মানটা, তাহলে এই মানটা কী হবে, এই পাশে গিয়ে উল্টে যাবে, উল্টে কাটাকাটি করলে কিন্তু 4/1 হচ্ছে, অর্থাৎ এর অনুপাত কত হচ্ছে, R1 আর R2 এর অনুপাত কত হচ্ছে, 4:1। আশা করি বোঝা গেল, তাই তো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে লুইস ডট চিত্রের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার যে গঠনটা, লুইস ডট চিত্রের মাধ্যমে অ্যামোনিয়ার গঠনটা দেখাতে বলছে। তো দেখে নাও লুইস ডট চিত্রের মাধ্যমে অ্যামোনিয়া, এটাও আগের দিন ছিল। এই লুইস ডট চিত্রের মাধ্যমে অ্যামোনিয়ার গঠন, এই যে অ্যামোনিয়া, তাই NH3, দেখো H 3টে আছে, 4টা N আছে, NH3, এই গঠন সংখ্যাটা ঠিক এরকমটা হবে। তোমরা ভালো করে দেখে নেবে, এটা আমি আগের দিনও বুঝিয়েছিলাম, এই জন্য আজকে আর বোঝাচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি লাস্ট যে স্কুলটা করেছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, বলেছে কোসেলের আইনীয় বন্ধন কীভাবে, কোসেল আইনীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন। কোসেল আইনীয় বন্ধনের গঠনটা কীভাবে ব্যাখ্যা করেন সে উত্তরটা তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা এই দেখে নাও, এখানে আছে এই যে আইনীয় বা আইনীয় বন্ধন সম্পর্কে কোসেলের যে ধারণাটা তোমরা একটু ভালো করে দুবার পড়বে, রিডিং পড়ার পরে দেখবে তোমরা নিজেরাই লিখতে পারছো, ঠিক আছে। এত বড় আমি মুখস্থ করতে বলবো না, আমি বলবো এটা ভালো করে পড়ে নিয়ে নিজের ভাষায় কিন্তু লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আমি সেটা লিখে দিলাম, যখন এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় বলে আমি আলাদা করে লেখালাম না। তোমরা জাস্ট এখান থেকে দিয়ে সবটাই ভালো করে পড়বে, এখান থেকে কোশ্চেনের ধারণা তোমরা এখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। এটা ভালো করে পড়বে, পড়ে কিন্তু তোমরা নিজেরা লিখবে, আর যারা নোট ডাউন করবে তারা কমেন্টে লিখবে ডান, ঠিক আছে। তাহলে আমি বুঝে যাবো যে তোমরা লিখেছো, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে আইনীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য। দেখে নাও, আইনীয় বন্ধন আর সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য করতে বলছে। এই যে তোমাদের আইনীয় বন্ধন আর সমযোজী বন্ধন, তাই তো। এই যে উপরেরটা উত্তর, যে আইনীয় বন্ধন আর সমযোজী বন্ধন, এই যে আইনীয় বন্ধন, এই হচ্ছে তোমার সমযোজী বন্ধন আছে, এই যাদের বিষয় আছে এবং এদের পার্থক্য করা আছে এই পর্যন্ত, এটা ভালো করে দেখে নেবে। খুব গুরুত্বপূর্ণ হলো তোমাদের 2026 সালের জন্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ঠিক আছে, মাধ্যমিকের, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে পরীক্ষাগারে H2S প্রস্তুত নাইট্রিক অ্যাসিডের ব্যবহার করা হয় না কেন। পরীক্ষাগারে তো নাইট্রিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না, তো দেখে নাও উত্তরটা কী হবে। পরীক্ষাগারে H2S কেন ব্যবহার করা হয় না, এই যে লেখা আছে, পরীক্ষাগারে বলেছে কোনটা ব্যবহার, নাইট্রিক অ্যাসিড HNO3, ঠিক আছে। এই যে দেখো, এই যে পরীক্ষাগারে H2S প্রস্তুতে HNO3 ব্যবহার না করার কারণ কি, এখান থেকে এই অবধি কিন্তু তোমরা লিখে দেবে। আশা করি বোঝা গেল, এখান থেকে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে, ওকে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্য দ্বারা যৌগের বিজারণ, এটা ব্যাখ্যা করতে বলছে। আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্য দ্বারা যৌগের বিজারণ ব্যাখ্যা করো। দেখে নাও, এই যে উত্তরটা এখানে এইটুকু আছে, এখানে ছোটো উত্তর আছে, এই বইটা খুব ছোটো উত্তর থাকে, ভট্টাচার্য ব্রাদার্সের বই, তোমাদের যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নেই, তাদের এই বইটা কিন্তু অবশ্যই পাবে, ঠিক আছে। তো দেখো, কোনো আকরিক থেকে যেসব সকল উপায়ে সহজে এবং সুলভে ধাতু হচ্ছে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় সেই পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলা হয়। এখান থেকে শুরু করে সবটাই কিন্তু পরপর লিখতে যাবে, লাস্টে থেকে লেখা আছে কাজেই বলা যায় যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন একটি কার্যটির বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে। তো এটাই কিন্তু তোমাদের প্রশ্ন বলেছিল, তোমাদের কিন্তু সবটাই কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে নেক্সট কোশ্চেন কী বলে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে সমুদ্রগামী জাহাজের ইস্পাত কারখানা ইস্পাত নির্মিত কাঠামোর সঙ্গে ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করা হয় কেন। তো দেখে না উত্তরটা কী হবে, বলছে সমুদ্রগামী জাহাজের সঙ্গে আমাদের কী করা হচ্ছে, সমুদ্রগামী জাহাজের সঙ্গে ইস্পাত নির্মিত যে কাঠামো তার সঙ্গে আমাদের কী যোগ করছি, আমরা ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করছি।
তো উত্তরটা দেখে নাও কী হবে। এই যে উত্তর দেওয়া আছে এই, ঠিক আছে, এই সমুদ্রগামী জাহাজ, এটা প্রশ্ন নমুনা প্রশ্ন কিন্তু, সুতরাং এখানে মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো নিশ্চয়ই যে এই প্রশ্নের উত্তর কিন্তু এই যে দেওয়া আছে এখানে এই অবধি চিত্রসহ, তোমরা কিন্তু এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। তো যেহেতু প্রশ্ন নমুনা প্রশ্ন, তাই বলবো অবশ্যই মুখস্থ করবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু যেগুলো প্রশ্ন নমুনা প্রশ্ন কিন্তু 2-1 রিপিট আসে, কিন্তু তোমার এই হোল কোশ্চেনের মধ্যে কিন্তু তোমার 2-3টে কোশ্চেন কিন্তু প্রশ্ন নমুনা প্রশ্ন থাকবেই, ঠিক আছে, এটা এই গ্যারান্টিটাও আমি দিচ্ছি, ঠিক আছে। সুতরাং তোমরা এই প্রশ্ন নমুনা কোশ্চেন একটাও কিন্তু বাদ দিলে চলবে না। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে কীভাবে ইথিলিন থেকে এই পলিথিন তৈরি করা হয়, কীভাবে ইথিলিন থেকে পলিথিন তৈরি করা হয়। দেখে নাও উত্তরটা কী হবে। ইথিলিন থেকে পলিথিন তৈরি করার পদ্ধতি দেখে নাও, তাহলে যাচ্ছে অর্থাৎ বলতে পারি ইথিলিনের পলিমারাইজেশন, ঠিক আছে। তো এইটাই তোমার উত্তর হবে। উত্তর কোনটা হবে, এই যে এইটা ইথিলিনের পলিমারাইজেশনটা, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত সবটাই কিন্তু লিখতে হবে এবং লাস্টে কিন্তু পলিথিন তৈরি হবে, ঠিক আছে। এই পুরো বিক্রিয়াটা কিন্তু লিখতে হবে। বেসিক্যালি এই লাইনটা তো লেখার অবশ্যই প্রয়োজন আছে, এই লাইনটা তো অবশ্যই তোমাদের লিখতে হবে, মাঝখানে যে লাইনটা বিক্রিয়া যে লাইনটা অবশ্যই লিখবে। এছাড়াও তোমার সবটা লিখতে পারলে খুব ভালো হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে কেউ ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে। সোডিয়াম যেহেতু আগের দিনও বলেছিলাম সোডিয়াম বাইকার্বনেটের কোশ্চেনটা, সুতরাং হচ্ছে এটা আজকে আর বলছি না, এটা আমাদের খাতায় লেখা আছে, অবশ্যই আমি দেখাচ্ছি তোমাদের। একটু তবে ওখানে মিথানল লেখা ছিল, তোমাদের ইথানলটা বলেছে। তো এই যে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যে বিক্রিয়াটা সেটা কিন্তু আমরা আগের দিন করেছিলাম, এবং সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে যে বিক্রিয়াটা সেটা কিন্তু করে দেওয়া আছে এখানে, এই বিক্রিয়া হয়। আমরা দেখলাম একদিন মিথানলের সঙ্গে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট কোনো রকম বিক্রিয়া করে না। কি ইথানলের সঙ্গে বিক্রিয়া করে কি করে না সেটা কিন্তু তোমরা আমার কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। ওটা কিন্তু আমি দেখি, তোমার যদি প্রয়োজন পড়ে তোমরা বইতে খুঁজলে পেয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের প্রয়োজন পড়ে তো আমি তোমাদের কমেন্টে লেখো, আমি দিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে আছে, গ্যাসটির মোলার ভর কত হবে। দেখে নাও এই ধরনের কোশ্চেন কিন্তু এর আগে একটাও করা হয়নি, সুতরাং এটা ভালো করে বুঝে নাও। প্রশ্ন অনুযায়ী গ্যাসের ভর দেওয়া আছে 1 গ্রাম, উষ্ণতা বলা আছে 7 ডিগ্রি মানে 280 কেলভিন হবে, বুঝতেই পারছো। আচ্ছা, চাপ হবে কত 2 atm বলে দিয়েছে, আয়তন কত হবে 410 ml মানে হচ্ছে 410 বাই কত, 410 বাই 1000 হবে। আমরা লিটার করতে চাইছি, তাহলে 0.41 লিটার। আদর্শ গ্যাস দুর্ভাগ আর এর মান তো আমরা জানি 0.082 লিটার অ্যাটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমরা জানি পিভি ইজিকল টু এনআরটি, তাহলে এন ইজিকল কত পিভি বাই আরটি। তাহলে এই মানগুলো যদি আমরা বসে তাহলে আমরা এই মানটা পাচ্ছি আমরা কিসের, এন এর মান। মোলার ভর মানে কি জানো, এই নর্মাল ভর বাই হচ্ছে তোমার এন এর মান, এম বাই এন করতে হয়। এম মানে কত, এম মানে 1 গ্রাম বলে দিয়েছে, আর এন মানে এই মানটা পেলাম। এই দুটো মান যদি ভাগ করি আমরা, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 28 গ্রাম পার মোল, 28 গ্রাম পার মোল, বোঝা গেল। 28 গ্রাম পার মোল, এটাই কিন্তু আমাদের তাহলে অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল অঙ্কটা। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে কি যে 20 গ্রাম অক্সিজেন পাওয়ার জন্য কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো বিক্রিয়াটা দেখে নাও, 20 গ্রাম অক্সিজেন পেতে গেলে আমাদের বিক্রিয়ার সমীকরণ কী হবে, যে 2KClO3 বিক্রিয়া করলে 2KCl + 3O2 বিক্রিয়া করলে আমরা 2KClO3 যে আণবিক ভর সেটা 245 গ্রাম পাচ্ছি, আর আছে O2 এর যে আণবিক ভর সেটা 96 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 96 গ্রাম অক্সিজেন পেতে গেলে 245 গ্রাম KClO3কে আমার উত্তপ্ত করতে হবে। তাহলে 1 গ্রামের জন্য কত হবে আর 20 গ্রামের জন্য কত হবে, কাটাকাটি করলে আমরা যেটা পাবো সেটা হলো 51.04 গ্রাম যে গ্রাম KCl উৎপন্ন হবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর সঙ্গে APS এর বিক্রিয়ায় STP-তে 1.12 লিটার H2S পেতে হলে কী পরিমাণ ফেরাস সালফাইডের প্রয়োজন। এখানে উত্তরটা, এখানেও বিক্রিয়ার সমীকরণ APS এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়া করলে FeSO4, আর এখানে H2S উৎপন্ন হচ্ছে। তোমাদের বলেছে FeS এর জন্য আণবিক ভর বের করি 56 + 32 মানে 88 গ্রাম হবে, আর H2S যদি বের করি তাহলে 22.4 লিটার হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 22.4 লিটার H2S মানেই কিন্তু সেটা 88 গ্রাম APS এর প্রয়োজন পড়ছে। তাহলে 1 লিটারের জন্য কত হবে, 1.12 লিটারের জন্য কত হবে। তো এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম, এটা ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে, কাটাকাটি করলে দেখবে এখানে 44/10 মানে 4.4 গ্রাম APS উত্তর আসবে, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। আর এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসবে। আমি বলবো প্রত্যেক দিন কিন্তু এই ধরনের অঙ্কগুলো প্রত্যেকটা করে দিই, তোমরা কিন্তু একটাও তোমরা মিস করবে না। তারপরে কী বলেছে দেখো, বলেছে তাপের পরিবহন এবং তাপের পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য লেখো, তাপীয় রোধের মাত্রা কী। তাপের পরিবহন আর তড়িতের পরিবহনের মধ্যে পার্থক্য লিখতে বলছে। তো দেখে নাও পার্থক্যটা কী হবে। পার্থক্যটা হচ্ছে এই যে তাপের পরিবহন আর তড়িতের পরিবহন, এই যে তাপের পরিবহনের আর তড়িতের পরিবহনের মধ্যে এই পার্থক্য কিন্তু দেওয়া আছে এখানে, তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে দেখে নেবে, ঠিক আছে। বোঝা গেল, স্ক্রিনশট দিয়ে রাখো ঝটপট। তারপর দেখো নেক্সট কী বলেছে, তাপ হচ্ছে তাপীয় রোধাঙ্কের মাত্রা সংকেত হচ্ছে
এই যে m⁴1 l⁴1 t³ থিটা, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের তাপীয় রোধাঙ্কের মাত্রিয় সংকেত। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কী বোঝো, এবং দেখাও যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান উষ্ণতার উপরে, শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, আর কারোর উপরে নির্ভর করে না। তো দেখে নাও, এই যে কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এটা হবে, তাই তো। দেখো কী বলছে, কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেওয়া আছে এখান থেকে, এই যে কোনো কঠিন পদার্থ থেকে শুরু করে এই পর্যন্ত সংজ্ঞা দেওয়া আছে, এবং এই এককটা বলেছে না। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী হবে, উপরে হবে আয়তনের একক, তলায় হবে আয়তনের একক কিন্তু উষ্ণতার একক। আয়তনের একক যদি কেটে যায় তাহলে 1/, উষ্ণতার একক। তার মানে আয়তন প্রসারণ গুণাঙ্কের এককটা উষ্ণতার এককের উপর নির্ভরশীল বলতে পারি আমরা। এটাই কিন্তু আমরা আগের দিন একটা করেছিলাম, সেটা দৈর্ঘ্য দিয়ে করেছিলাম, ঠিক আছে। আর আজকে কিন্তু আয়তন দিয়ে করছি, একই ব্যাপারটা কিন্তু একই। তারপরে কী বলেছে দেখো, বলেছে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা অবতল দর্পণের, কী বলছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার সাথে মধ্যে সম্পর্ক। তোমরা জানো r=2f প্রমাণ আমরা প্রত্যেকটা দিন করি, সুতরাং এটা আমি আলাদা করে বলছি না, তো বলেও দেখিয়েও দিই, তোমরা যারা খুঁজে পাও, যারা তোমরা প্রথম যারা এসছো তাদের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। ওটা আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু ওটা আমরা একবার করে বলে দিই। এই যে দেখে নাও, এই যে এখানে বলছে এই যে উত্তরটা এখান থেকে এই অবধি কিন্তু লিখতে হবে। এটা আমি এই ধরে 10 দিন হয়তো বলা হয়ে গেল আমার, ঠিক আছে, এবিটি এবং WBH সলিউশন করতে গিয়ে। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, r=2f, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে কোনো বস্তুকে রাখা হলে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। এই প্রশ্নটা আগের দিনকে ছিল, তবে তোমরা তাও করবে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এ বলছে কি, বলছে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে কোনো বস্তুকে রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, দেখাচ্ছি, ওয়েট, দেখে নাও। এই যে দেওয়া আছে যে বস্তু যদি 2f দূরত্বে থাকা হয় তাহলে প্রতিবিম্ব কিন্তু 2f দূরত্বে তৈরি হবে। তোমাদের কিন্তু এই চিত্রটা আঁকতে হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু এদের যে কেমন ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, প্রতিবিম্বের প্রকৃতি যেটা সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারে সমান, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। সঙ্গে যদি ব্যবহারটা লিখে দাও তাহলে খুব 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 ভালো হয়, ঠিক আছে। একটু এক্সট্রা কিছু লিখতে হয়, লিখলে কী হয় বলো তো, নাম্বারটা ক্যারি করা যায় অনেক বেশি। তারপরে কি বলেছে, তারপরে দেখো বলেছে যে জামাকাপড় কাচার জন্য কাচার পর নীল দেওয়া হয় কেন, জামাকাপড় কাচার পরে নীল দেওয়া হয় কেন, খুব ভালো প্রশ্ন। এবং এই জন্য ভট্টাচার্য ব্রাদার্স বইটাকে খুব থ্যাংক ইউ বলতে হয়, কারণ এই বইগুলো কিন্তু এসব প্রশ্নগুলো কভার করে, খুব সুন্দর করে তারা কভার করে কিন্তু, ঠিক আছে। তা কী বললাম আমি, জামা কাপড়ে নীল দেওয়া হয় কেন, এই যে লেখা আছে যে সাদা কাপড়ে নীল দেওয়ার কারণ, ঠিক আছে। তোমরা কিন্তু এটা অবশ্যই পড়বে, ঠিক আছে। তোমাদের যাদের ভট্টাচার্য ব্রাদার্সের বই আছে তাদের কিন্তু এটা কোনো অসুবিধা হবে না, ভট্টাচার্য ব্রাদার্স, ঠিক আছে। এই বইটা কিন্তু খুব ভালো একটা প্রকাশনীর বই, ঠিক আছে। এবং একই সঙ্গে কী বলেছে, একই সঙ্গে বলছেন যে গামারশ্মিটির ব্যবহার লেখো। তো দেখে নাও গামারশ্মিটির ব্যবহার, এই যে গামারশ্মি তলায় এর ব্যবহার আছে, ক্ষতিকারক প্রভাব আছে। তোমরা এখান থেকে অনেকগুলো ব্যবহার দেওয়া আছে, একটা ব্যবহার কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন কী বলছে, ভিডিওটা পজ করে কিন্তু তোমরা এগুলো করবে, তাহলে কিন্তু চলে যাবে। তারপরে বলেছি দেখো যে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক লেখো। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে যদি পার্থক্য চেয়েছে হয়তো, হ্যাঁ, পার্থক্য লিখতে বলেছে। এই যে পার্থক্যটাই দেওয়া যায়, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে যে পার্থক্যটা, ঠিক আছে, বিভব পার্থক্য যা বিভব প্রভেদ তাই কিন্তু। সেখানে সংজ্ঞা, সম্পর্ক, মান, শক্তির রূপান্তর আর পরিমাপক যন্ত্র, এগুলো সব কিন্তু দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো পার্থক্য করা আছে, তোমাদের পছন্দ মতো 3টে পার্থক্য তোমরা মুখস্থ করবে। আমি তো বলবো 4টে মুখস্থ করবে, 3টে তোমাদের পরীক্ষায় লিখতে পারবে নিঃসন্দেহে। আর 3টে মুখস্থ করে গেলে তোমরা চাপের মধ্যে পড়ে যাবে, যে বাবা 3টে মুখস্থ করে এলাম কিন্তু যে একটা মনে পড়ছে না, কী হবে এখন, এই 2টো লিখে বাড়ি যাবো। তারপর নষ্ট ভোল্ট কী, নষ্ট ভোল্টের উৎপত্তির কারণ কী, দেখে নাও। এই নষ্ট ভোল্ট কী সংজ্ঞা দেওয়া আছে, এই যে এখান থেকে এই অবধি তোমার সংজ্ঞাটা লিখলে, আর বলছে উৎপত্তির কারণটা যদি চাই তাহলে তোমরা কিন্তু এখান থেকে লিখে দেবে I ক্যাপিটাল আর প্লাস I স্মল আর। এখানে I স্মল আর যেটা না, এটা কিন্তু এই স্মল আরটা হচ্ছে কোষের যে রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু এটা। এই কোষের অভ্যন্তরীণ রোধের জন্য আমরা যে রোধটা পাই, যে I আর মানে তো ভি, তো V=I আর, তাহলে ভোল্ট পাবো আমরা। তাহলে এই যে নষ্ট ভোল্ট, এটা কিন্তু ব্যাটারির ভেতরে থেকে যায়, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়, ঠিক আছে। এই জন্য আমরা বলা হয় এটাকে নষ্ট ভোল্ট, ঠিক আছে। হচ্ছে তড়িৎ প্রবাহ চলাকালে কোষের বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল অপেক্ষা IR এর মান কম হয়, একে কোষের অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ বা নষ্ট ভোল্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা লিখবে, এটাই কিন্তু তার উৎপত্তির কারণ কিন্তু, এটা সবটাই তোমার লিখতে হবে, এই সূত্রটা পুরোটাই তোমার লিখতে হবে। আমার মনে হয় এখান থেকে এই পর্যন্ত লিখলে এটার উত্তর পারফেক্ট হবে। 2টো প্রশ্ন একসঙ্গে বললাম, এখান থেকে এই অবধি লিখলে পারফেক্ট অ্যান্সার হয়, ঠিক আছে। তো চলো নেক্সট কী বলেছি দেখো, বলেছে একটা বাড়িতে 10 ওয়াটের, আচ্ছা এই ধরনের অঙ্কগুলো দেখে নাও কীভাবে করতে হয়। 10 ওয়াটের 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং 80 ওয়াটের টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে, 30 দিন ওই মাসের
মোট ব্যয়িত ইয়ে কত হবে, তড়িৎ শক্তির মান কত হবে। দেখে নাও উত্তরগুলো কীভাবে করবে, উত্তরগুলো তোমরা কীভাবে করবে দেখে নাও। কী বলেছে দেখে নাও, বলেছে যে 10টি 40 ওয়াটের বাতি, তাহলে মোট তড়িৎ শক্তি যদি আমি বের করি, আমরা লিখছি না 40 ওয়াটের 10টি বাতি, ঠিক আছে। তারপরে কী বলেছে দেখো, তারপরে বলেছে 5টি 80 ওয়াটের পাখা, ঠিক আছে, 5টি 80 ওয়াটের পাখা, তাহলে 5 গুণ 80 হবে, ঠিক আছে। কি বললাম বোঝা যাচ্ছে, তাহলে 40 ওয়াটের বাতি 80 ওয়াটের পাখা গেল, আর বলেছে একটি টিভি আছে 80 ওয়াটের, ওকে, তাহলে 1 গুণ 80। এগুলো আমাদের ব্যয়িত হচ্ছে পার ডে 6 ঘন্টা করে, আর মোট 30 দিনেরটা বের করতে হবে, তাই 30 গুণ। আশা করি বোঝা গেল। এটা কী হবে, এত ওয়াট ঘন্টা। এটা কী বেরোলো বলো তো, তড়িৎ শক্তি বেরোলো, কিন্তু লিখেই দিই, সবই যখন করলাম তড়িৎ শক্তি বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখে নাও, 40 দশকে কত, 40 দশকে 400 প্লাস 50টা 40, মানে 400 প্লাস 80, এই অঙ্কটা আগের দিন করানো হয়েছিল। তো 6 গুণ 30, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, 4 4 8, আচ্ছা মানে 880 হবে, 880 ইন্টু 6 গুণ 30, এত ওয়াট ঘন্টা। যদি এটাকে কিলোওয়াট ঘন্টা করতে হয় তাহলে একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 880 ইন্টু 6 ইন্টু 30 বাই কত, বাই কিন্তু 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 0 0 0 0 কাটবে, তাহলে 10 থাকছে একটা, উপরে 88 গুণ 6 গুণ 3 বাই কিন্তু 10। এটাকে কাটাকাটি করলে, কাটাকাটি বলতে এই ভাগটা করলে কত হবে, তাহলে চলো দেখা যাক। তো দেখে নাও, এটা গুণ করলে আমরা কত পাচ্ছি, 1584 বাই 10, তাহলে 10 থেকে 10টা থেকে গেল, তার মানে 158.4, এত কিন্তু কিলোওয়াট ঘন্টা, দ্যাট ইজ মিনস এত ইউনিট, 158.4, এত কিন্তু বোর্ড একক বলতে পারি আমরা, এত বোর্ড ইউনিট, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। আমাদের কিন্তু কোনো টাকা পয়সার কথা বলে দেয়নি, তাই আমরা কিন্তু টাকা পয়সা এখান থেকে বের করছি না, ওকে। তারপর নেক্সট কোশ্চেন কী বলেছে, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য লেখো। নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনের মধ্যে যদি পার্থক্য লিখতে বলে, তো দেখে নাও উত্তরটা কী লিখবা তাহলে তোমরা, দেখে নাও নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজনের মধ্যে পার্থক্য, এই যে নিউক্লিয় বিভাজন আছে আর নিউক্লিয় সংযোজন আছে, এদের মধ্যে 3টে পার্থক্য করে দিয়েছে, কোনো বিষয় উল্লেখ করা নেই, 3টে পার্থক্য করা আছে। এই পার্থক্য 3টে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা দেখবে, এবং এটাও কিন্তু আগের দিনে একটা কোশ্চেনে ছিল, তার আগেও একটা কোশ্চেনে ছিল, সুতরাং আমরা বলে মানে প্রায় 3-4 বার কিন্তু এই কোশ্চেনটা অলরেডি বলা হয়ে গেছে, সুতরাং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কী ছিল, এবং পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কতটা। তো আমার মনে হয় এই দ্বিতীয় যে প্রশ্নের এর উত্তরটা না এখানে ওইভাবে দেওয়া নেই, তবে আমার মনে হয় এটা আধুনিক পর্যায় সূত্রটা লিখলেই ভালো হবে, এবং প্রথম উত্তরটা যেটা বলছে মোজলের সিদ্ধান্তের গুরুত্ব, সেটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এবং এইটা এতটাও কিন্তু হালকাভাবে নেবে না কোশ্চেনটাকে, এই কোশ্চেনটা কিন্তু আগেও বহুবার এসছে, ঠিক আছে। মোজলের মধ্যে আগেও বহুবার বলতে আগে বহু স্কুলে কিন্তু আমরা পেয়েছি যে মোজলের সিদ্ধান্তের গুরুত্বটি উল্লেখ করো, ঠিক আছে, সুতরাং এটা লিখতে হবে তোমাদের। তারপরে কী বলছে দেখো, তারপরের কোশ্চেন বলছে যে আয়নন মৌলের আয়নন পরিশক্তি বলতে কী বোঝো, এবং আইএস শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যদি আমরা নামি, তাহলে বলছে আয়নন শক্তির মান কীভাবে পরিবর্তিত হয়। মনে রাখবে এক্ষেত্রে আয়নন শক্তির মান কিন্তু কমতে থাকে, কী হয়, আয়নন শক্তির মান কিন্তু কমতে থাকে, আর আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি বা আয়নি ভবন কাকে বলা হয়, সংজ্ঞাটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, ঠিক আছে, সঙ্গে এটা লিখে দেবে একটু লাস্টের এই লাইনটা, ঠিক আছে। তো সংজ্ঞাটা কিন্তু লিখে দেবে, আমি বারবারই বলছি তোমাদের মাধ্যমিকে কিন্তু এই সংজ্ঞাটা এবং এই সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা কিন্তু পরীক্ষায় আসবে, কোনটা কোনটা বললাম, যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আর একটা হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নি ভবন, ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল। এই সংজ্ঞা দুটো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তবে আমি ওভারঅল এটা বলতে পারি, এখানে যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা আর জ্বালন বিজারণ, এই 4টে যে পার্ট আছে এখানে, এদের প্রত্যেকের কিন্তু ডান দিক থেকে বাম দিক গেলে কী হয়, পর্যায় সারণী ডান দিক থেকে বাম দিকে বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে কী হয়, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে ধাতব পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্যটা লিখতে বলছে। এই কোশ্চেনটা একটিমাত্র বইতে আমি শুধু পেয়েছিলাম, আর সেটা হলো নবভারতী প্রকাশনী বইতে। তো দেখে নাও উত্তরটা কী হবে, উত্তরটা হচ্ছে তোমাদের এই একটা মাত্র বইতে এটা আছে, আর কোনো বইতে কিন্তু এই উত্তরটা নেই, ঠিক আছে, সুতরাং তোমরা এই উত্তরটা একটু খাতায় তুলে নেবে, তোমাদের কোনো বইতে এটা পাবে না, ঠিক আছে। এই যে উত্তরটা দেওয়া আছে, এখান থেকে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহনের যে পার্থক্য, একটা 2টো 3টে 4টে 5টা 6টা দেওয়া আছে, এখানে পার্থক্য আকারে করে দেয়নি, কিন্তু পার্থক্যই লিখেছে ভেতরে, ঠিক আছে, কিন্তু ছক আকারে করে দেয়নি। তোমরা কিন্তু এটা ভালো করে পড়ে তোমরা কিন্তু নিজেদের মতন করে, নিজেদের মতন না, জাস্ট পার্থক্য তোমরা এইভাবে যদি লেখো ছক আকারে, এখান থেকে পড়ে পড়ে লিখে নেবে,
ঠিক আছে, বোঝা গেল। কিন্তু এটাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু আগেও আমি 2-3টে স্কুলেও বলেছিলাম এই কোশ্চেনটা, এবং এটা অন্য কোনো বইতে কিন্তু নেই, শুধুমাত্র নবভারতী প্রকাশনীর যে বইটা সেই বইটা একমাত্র এটা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে যে NH স্থিরের অনুঘটকীয় জারণের দ্বারা এই চিহ্নটির প্রস্তুতির প্রতিটি ধাপ সত্যসহ লিখতে বলছে। এটা কিন্তু কোন বিক্রিয়াটা বলো তো দেখি, বলছে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির যে বিক্রিয়া ছিল সেটা কিন্তু এটা। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতির যে বিক্রিয়া আমরা করেছিলাম সেটা অসওয়াল্ড পদ্ধতি। ঠিক আছে, এর পুরোটা কিন্তু লিখতে বলছে অসওয়াল্ড পদ্ধতি, কিন্তু এখানে পুরোটা কিন্তু অসওয়াল্ড পদ্ধতি আমাদের লিখতে বলছে। আশা করি তোমাদের বোঝা গেল, ওটা অসওয়াল্ড পদ্ধতির কোশ্চেন, মানে পদ্ধতির কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে সমগণীয় শ্রেণী কাকে বলা হচ্ছে এবং সমগণীয় শ্রেণীর সদস্যরা রাসায়নিক ধর্মে সদৃশ হয় কেন। ঠিক আছে, কী বলছে সমগণীয় শ্রেণী কাকে বলে আর এরা সদৃশ হয় কেন। দেখে নাও উত্তরটা 507 পাতায় আছে। দেখো সমগণীয় শ্রেণী যদি বলে তাহলে কিন্তু আমাদের এটা লিখতে হবে যে একই আণবিক সংকেত বিশিষ্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত সমগণীয় শ্রেণীর সংজ্ঞা দেওয়া আছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা বলেছে যে কী বলেছে, প্রশ্নটা আরেকবার পড়ে নাও, বলছে যে এই সমগণীয় শ্রেণীর সদস্যরা রাসায়নিক ধর্মে একই সদৃশ বা একই হয় কেন। দেখে নাও, এটা এর উত্তর যে কোনো একটা নির্দিষ্ট সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত সব কটি যৌগে একই কী থাকে, কার্যকরী মূলক থাকে। একই কার্যকরী মূলক থাকার জন্য এদের রাসায়নিক ধর্ম প্রায় একই হয়। ঠিক আছে, বোঝা গেল কী বললাম আমি, তাহলে উত্তর কী হবে, একই কার্যকরী মূলক থাকার জন্য কিন্তু এদের রাসায়নিক ধর্মে একই হয়। আর লাস্ট কোশ্চেন কী বলছে, অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ তা কীভাবে বিক্রিয়ার দ্বারা প্রমাণ করবে। অ্যাসিটিলিন একটা অসম্পৃক্ত যৌগ বিক্রিয়ার দ্বারা প্রমাণ করতে হবে আমাদের। চলো দেখে নাও উত্তরটা কী হবে। উত্তরটা কিন্তু দেখে নাও, এই যে তোমরা এটা লিখতে পারো যে একটি জৈব যৌগ অসম্পৃক্ত কিনা অসম্পৃক্ত আছে কিনা তা কীভাবে বুঝবো। অ্যাকচুয়ালি এটা অ্যাসিটিলিন দিয়েই করানো হয়েছে। ঠিক আছে, তুমি এটা কিন্তু এই জায়গাটা পড়লে তুমি বুঝতে পারবে যে কোনো জৈব যৌগ অসম্পৃক্ত আছে কিনা তা জানার জন্য ওই জৈব যৌগের কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন যোগ করলে যদি ব্রোমিনের লাল বর্ণ বর্ণহীন হয় এবং কোনো HBr বা বাষ্প নির্গত না হয়, তাহলে পরীক্ষাগারের মুখে সিক্ত নীল লিটমাস লাল না হলে বুঝতে হবে যে জৈব যৌগটি অসম্পৃক্ত, অর্থাৎ ওর মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন বর্তমান। বোঝা গেল, এটাই কিন্তু, এছাড়া কিন্তু আর কোনো উত্তর এখানে নেই। ঠিক আছে, তোমরা কিন্তু এটাই একটু ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে এটাই কিন্তু তোমরা লিখে দিলে, মানে এই উত্তরের পারফেক্ট অ্যান্সার এটা আসলো না ঠিকই, কিন্তু তোমরা এটা ভালো করে পড়ে রাখবে। তোমাদের বইয়ের প্রশ্ন থেকে এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, আর তোমরা যদি কোথাও পাও উত্তরটা তো আমাদের জানাবে। ঠিক আছে, তো চলো তারপরে নেক্সট, আর কোনো প্রশ্ন নেই, এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল এবং এই সাথে আমাদের শেষ হলো। খুব দ্রুত হলো আজকে না শেষ, হ্যাঁ 33 মিনিটের মধ্যে হয়ে গেছে। তো এই সাথে আমাদের শেষ হলো। আমাদের কোন স্কুল করছিলাম আমরা, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এবং এরপরে আমরা দেখবো হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট নেক্সট দিন দেখবো। ঠিক আছে, এবং এর মধ্যে খুব সত্তরে তোমাদের এই স্কুল টেস্ট পেপার যেটা সেটাও কিন্তু দিয়ে দেবে, এবং আমি চাইছি সেই টেস্ট পেপারটাও আমি করতে চাইছি। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে শেষ করি এই ভিডিওটা এখানেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।